আমি নিজেও কিন্তু এই নিরাপদ সড়ক আন্দোলন যখন হচ্ছিল তখন আমি নিজেও এই ছাত্রছাত্রীদের সাথে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ছিলাম। শুধু আমি না, আমার ফ্যামিলিরও সবাই ছিল, হ্যাঁ, তারাও রাস্তায় ছিল। এবং এই ছেলে মেয়েগুলোই কিন্তু 24-এ এসে তারা তরুণ হয়েছে, তখন হয়তো তারা শিশু ছিল, কেউ হয়তো কিশোর ছিল, এই ছেলে মেয়েগুলো কিন্তু বড় হয়েছে, হ্যাঁ। এবং আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তারা কি চমৎকারভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করেছে। এবং তারা চেয়েও ছিল যে তারা যেভাবে চেয়েছে, তাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা সুন্দর পরিবহন ব্যবস্থা, একটা সুন্দর সড়ক ব্যবস্থা তারা পাবে, কিন্তু একটা সময়ে এসে তারা কিন্তু একটু হতাশ হয়েছে। তারা যা চেয়েছিল, তাদের যে স্বপ্ন ছিল, তাদের যখন স্বপ্নটা ভঙ্গ হয়েছে তখন কিন্তু তাদের ভিতরে এক ধরনের কষ্ট, এক ধরনের ক্ষোভ এগুলো তৈরি হয়েছে। তো যার ফলশ্রুতিতে আমি মনে করি এই যে 24-এর যে অভ্যুত্থানটা হলো বা যে আন্দোলনটা হলো, যেটাকে আমরা জুলাই আন্দোলন বলছি, সেখানে কিন্তু এই শিশুরা যারা 18-তে নিরাপদ সড়ক আন্দোলন করেছে, যারা 18-তে কোটা সংস্কার আন্দোলন করেছে, হ্যাঁ, তাদের এই পুঞ্জীভূত যে ক্ষোভগুলো ছিল, তাদের যে কষ্টগুলো ছিল, এগুলোরই কিন্তু বহিঃপ্রকাশ বলেন, অথবা আপনি যদি এটাকে বলেন যে এটা স্ফুলিঙ্গ আকারে বেরিয়ে আসা, হ্যাঁ, এই ঘটনাটাই কিন্তু ঘটেছে এই সময়টাতে। আমি অন্তত তাই মনে করি। কারণ আমি মনে করি আমাদের জেনারেশনের চাইতে এখনকার যে জেনারেশনরা আছে তারা আসলে অনেক বেশি ট্যালেন্ট, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কারণ তারা আমাদের সময় আমরা হয়তো বিশ্বের অত কিছুর সাথে পরিচিত ছিলাম না, কারণ আমাদের সময় ওরকমভাবে ইন্টারনেট ছিল না, আমাদের সময় ওরকমভাবে মোবাইল ছিল না। কিন্তু আমরা তাদেরকে তাচ্ছিল্য করে বলতাম যে ওরা হচ্ছে ফার্মের মুরগি, কিছুই বোঝে না, হ্যাঁ, খালি খায়, ঘুমায়, মোবাইল দেখে, টিভি দেখে। কিন্তু ওরা কিন্তু এই নিরাপদ সড়ক আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন এবং এই জুলাইয়ের অভ্যুত্থানে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা বড়রা তাদেরকে যা ভাবতাম সেটা আসলে সম্পূর্ণ ভুল, হ্যাঁ। আমি আপনাকে একটু বলি, আপনি যে এটাকে বিতর্কিত নির্বাচন বলছেন, আমি এটাকে নির্বাচন বলতেই রাজি না, হ্যাঁ। এটা আসলে কোনো নির্বাচন হয়নি। এটা যেটা করেছে সেটা ক্ষমতায় থাকার জন্য জোর জবরদস্তি করে যা করা যায় সেটাই করেছে। এবং এই যে 15 বছর সে ছিল, তার থাকার পিছনে আমি আসলে যেটা কারণ হিসেবে মনে করি সেটা হচ্ছে যে সে সবাইকে আসলে কিনে নেওয়ার চেষ্টা করছিল। আপনি যদি দেখেন সেই পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এবং আপনি যতগুলো পিলার আছে, একটা রাষ্ট্রের যতগুলো পিলার আছে, সমস্ত পিলারগুলোকে সে তার নিজের কবজায়, তার শাসন ক্ষমতাটা শুধুমাত্র টিকিয়ে রাখার জন্যে তার অনুগত যারা ছিল তাদেরকে সে হাত করেছে। সে বিভিন্নভাবে, এই যে সে এত টাকা, এত লুটপাট হয়েছে, এত পাচার হয়েছে, এত নৃশংস হত্যা হয়েছে, এগুলো কিভাবে হয়? একটা সরকার যদি, একটা গণতান্ত্রিক সরকার দেশে থাকে, অথবা যদি কোনো একটা অন্যায়ের বিচারের ব্যবস্থা থাকে, তাহলে তো একটা রাষ্ট্রে এই অবস্থা থাকার কথা না। কিন্তু আমরা গত 15 বছর থেকে এটা দেখেছি, এবং এটা দিনকে দিন বেড়েছে, আমরা দিনকে দিন এটা বাড়তে দেখেছি। এবং আমি তো মনে করি যে হাসিনার পতনের যে ঘন্টাটা, সেটা আমি বিশ্বাস করি আমাদের আবরার ফাহাদ যখন মারা গেলেন তখনই কিন্তু আসলে বীজটা রূপিত হয়েছে, হ্যাঁ। তার আগে আমরা বিশ্বজিতের কথা জানি, হ্যাঁ। তো আস্তে আস্তে তো এগুলো এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখেছে, আর আরেকটা জিনিস বড় যেটা ভয়ঙ্কর অবস্থা ছিল, তখন তো আমরা আসলে কেউ কোনো কথা বলতে পারতাম না।
সবচেয়ে বড় কথা, আপনার গলা যদি টিপে ধরে রাখা হয়, আপনি যদি কথা বলতে আপনাকে দেওয়া না হয়, তাহলে আপনি কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অবিচার হচ্ছে, এগুলো তো আপনি বলতে পারছেন না, এগুলো বিশ্ব জানতে পারছে না। তো যার ফলশ্রুতিতে সে তার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, সে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, সে সংবিধান, তো ওটাকে তো আর কিছুই রাখেনি। নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার, আমরা যদি 70 অনুচ্ছেদের কথা ভাবি, 70 অনুচ্ছেদ কোনো একটা সভ্য দেশে কি এটা থাকা সম্ভব কোনো সংবিধানে? এবং একটার পর একটা যখন যেটা দরকার মনে করেছে সেটাকেই সে চেঞ্জ করেছে। ইভেন দেন এমন অবস্থাও তৈরি করেছে যে তার দলের লোকেরাও, তার এমপিরাও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। তো এই রকম যেখানে অবস্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে সুযোগ দিয়ে রেখেছে, তার যারা অনুগত ছিল তাদের সবাইকে সুযোগ দিয়ে রেখেছে যে তোমরা লুটেপুটে খাও, আমি দেখেও দেখবো না, তোমরা লুটেপুটে খাও, আমার ক্ষমতাটা, আমার চেয়ারটা ঠিক থাকলেই হলো। যার ফলশ্রুতিতে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একদম লজ্জাহীনভাবে বলতে পারেন যে আমার পিয়নেরও তো 400 কোটি টাকা আছে। মানে এইটা যে একটা নির্লজ্জ কথা, এই বোধটাও তার ছিল কিনা আমার সন্দেহ আছে। যার ফলশ্রুতিতে সে যা ইচ্ছে তাই করেছে, সে সব কিছু ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা সে নষ্ট করেছে, সে আইন কানুনগুলো নষ্ট করেছে। আয়না ঘরের মতো তুমি কথা বলবা, তোমাকে নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দিব, তুমি কথা বলবা, তোমাকে ওই যে কক্সবাজারের ওই ভদ্রলোক একরামুল হক, যার মেয়ে বলছিল বাবা তুমি কাঁদছো কেন, আমাদের সিনহা, আমাদের যে মেজর সিনহা, এই মানুষগুলো কেন মারা গেল? শুধু মারা গেছে তারা, অকারণে তাদেরকে মেরে ফেলছে, এটা তো পাগলও বিশ্বাস করবে না। সুতরাং সে তার ক্ষমতায় থাকার জন্যে যা যা করা দরকার, কিল করো, টাকা দরকার টাকা দাও, অমুককে গুম করে ফেলে দরকার, গুম করে ফেলো, কিন্তু আমার ক্ষমতা, আমার চেয়ার ঠিক থাকতে হবে। প্রথমে টেলিভিশনে যখন এই জিনিসটা দেখি, যে বলেছে যে আমি কি রাজাকারের নাতিপুতিকে দেব, তো মানে কি অদ্ভুত একটা কথা না। রাজাকারের নাতিপুতি উনি কি সেন্সে বলেছেন আমি আসলে জানি না, তবে ওই বাচ্চারা যখন বলে উঠলো যে হ্যাঁ তুই রাজাকার, কে বলেছে? স্বৈরাচার, ওই স্বৈরাচার অংশটা কিন্তু আর হ্যাঁ, রাজাকার কে বলেছে? স্বৈরাচার। তো ওই স্বৈরাচার অংশটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানুষের কিন্তু একটা বড় সাইকোলজি আছে, আপনাকে যদি বারবার একটা কিছু দিয়ে খুঁচাতে থাকে তখন কিন্তু আপনি একটা সময় বলবেন যে হ্যাঁ আমি তাই, এবং খোঁচাতে কিন্তু এই অবস্থাটা করেছে। তো আমি তখন পুরো জিনিসটাকেই আমি অবজার্ভ করেছি, টেলিভিশনে অবজার্ভ করেছি, আমি সশরীরে সেখানে গেছি, আমি ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, আমি রাস্তায় থেকেছি। আচ্ছা, ওই সময় এই যে 14 তারিখে যখন ওরা নেমে আসলো এবং 15 তারিখে যখন ওদের উপরে আক্রমণটা হলো, তারপরে কিন্তু আমি ওখানে গিয়েছি, 15 তারিখে আমি ওখানে গিয়েছি, আমি ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, এবং তাদের সাথে কিন্তু আমি তাদের সাথে আমি গলা মিলিয়ে স্লোগানও দিয়েছি। তারা সামনে ছিল। এটা 15 তারিখে? হ্যাঁ 15 তারিখে, যেদিন ওই যে তাদেরকে খুব করা হলো। 14 তারিখে তো তাদেরকে করলো, 15 তারিখে ছাত্রলীগ নেমে, এবং ছাত্রলীগের ধাওয়াও কিন্তু খেয়েছি আমি। আমি ওটাই বলছি যে ছাত্রলীগের ধাওয়াও খেয়েছি আমরা। এবং আমরা যখন আমি, এটা কোন জায়গাতে ছিল? এটা ছিল
কাকরাইলের কাছে, হ্যাঁ এটা ছিল কাকরাইলের কাছে। এবং আমরা কিন্তু তখন প্রতিদিন আমরা কিন্তু মিছিল করতাম, হ্যাঁ প্রতিদিন আমরা মিছিল করতাম, প্রতিদিন আমরা ধাওয়া খেতাম। এবং আমাদের এই 16, 17, 18 এর মধ্যে কিন্তু আমাদের মিছিলে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, ছড়রাগুলি মারা হয়েছে, হ্যাঁ আমাদের কয়েকজন আহত হয়েছে। আপনি জানেন আমাদের হাসনাত কাইমের নাম হয়তো জানেন, উনি ছিলেন হাসপাতালে। তারপরে আমাদের ভাষারী পরিষদের ওনার তো মাথা একদম গুলি এই জায়গায় লেগে ওনার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল। ভাষানীয় অনুসারী পরিষদের ভাইটার নামটা হচ্ছে মুকুল ভাই বোধহয় সম্ভবত, হ্যাঁ। তো উনি তারপরে আমি অবস্থা বেগতিক দেখে কোনো রকমে তাদেরকে টেনে রাস্তার এই পাশে এনে মানে হাসপাতালে নিয়ে যাব, সেটাও ভয় পাচ্ছি যে পথে যদি আবার অ্যাটাক করে। হ্যাঁ, আবু সাইদ যখন শহীদ হয়েছে আসলে সত্যি কথা বলতে কি আমি আসলে এটা বুঝতে পারি নাই বলতে এরকম যে মানে এইভাবে একটা মানুষকে মেরে ফেলা যায়, হ্যাঁ মানে ওই যে বলে না যে এক ধরনের হতভম্ব অবস্থা, হ্যাঁ সেই হতভম্ব অবস্থাটা আর কি আমার তৈরি হয়ে গেছিলো। তো যাই হোক, সন্ধ্যার পরপরই আমি তাড়াতাড়ি বেরোলাম, বেরিয়ে দৌড়ে আমাদের পার্টি অফিসে গেলাম, সবার সাথে কথাবার্তা বললাম যে কি করা যায়। এটা 16 তারিখে, হ্যাঁ এটা আবু সাইদ মারা যাওয়ার পরে আর কি, হ্যাঁ যে এই ছেলেটাকে তো মেরে ফেললো, এখন কি করা যায়। হ্যাঁ তো তখনই আমরা আবার কথাবার্তা বললাম যে না আমরা আবার পরের দিনই আবার ওই যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে আমরা মিছিল বের করলাম, আমাদের মিছিলের উপরে ইয়ে করা হলো। হ্যাঁ তার আগেও আমরা সম্ভবত এটা কত তারিখে হবে 15, 14 না 16, 17 তারিখে আমরা সকালেও পল্টনের মোড়ে একটা মিটিং করেছি। হ্যাঁ মিটিং করে আমরা চলে এসেছি, কিন্তু দুপুরে যখন আমরা আবার 3টার দিকে যখন আমরা আবার মিছিল নিয়ে বেরোলাম তখন ওই আমাদের উপরে ওই গ্রেনেড হামলাটা হলো আর কি।